হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের নিটের ক্লাস 11 এর বায়োলজির যে সিলেবাস রয়েছে তাতে চ্যাপ্টার 2 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেখানে তোমাদের এই চ্যাপ্টারের লাস্টে রয়েছে ভাইরাস, ভিরয়েড, প্রায়ন অ্যান্ড লাইকেন। এই যে জিনিসগুলো রয়েছে এইখানে একটা ছোট সমস্যা দেখা দিয়েছে বলতে তোমাদের এনসিইআরটিতে যে নতুন এনসিইআরটি আছে সেখানে একটা চেঞ্জ আছে, যেটা পুরনো এনসিইআরটি আর নতুন এনসিইআরটিতে কিন্তু ম্যাসিভ ডিফারেন্স। তো তোমাকে তো নতুন এনসিইআরটিটা জেনে পড়তে হবে, কারণ নয়তো তো কি হবে, নিচে আসলে তোমাকে কেটে দেবে। তো সেটা আমাদের জানতে হবে। আমি তোমাদেরকে পড়িয়ে দেবো আজকে এই চ্যাপ্টারটার এই পার্টটা, এখানে পুরো ভাইরাসের পার্টটা পড়িয়ে দেবো। আর বাংলা এনসিইআরটি যারা ফলো করছো তাদের বলছি এই পার্টটায় অসংখ্য অজস্র ভুল রয়েছে এনসিইআরটিতে। তো আমি তোমাদের ভুলগুলো কারেক্ট করে দেবো, পড়িয়ে দেবো পুরো ভাইরাস। এইখানে ভাইরাস যদি আজকে একটু লম্বা লেকচার হবে, এটা ঠিক কথা, কারণ আমি একদম বেসিক থেকে বোঝাই, তোমরা জানো। তো টাইম তো লাগবে বুঝতে, কিন্তু একবার যদি বুঝে নাও তোমার ভাইরাস নিয়ে জীবনে আর কোনো চাপ থাকবে না। নিজের সব কটা প্রশ্ন তুমি উত্তর দিতে পারবে ভাইরাস থেকে, আর ভুলগুলোও বুঝতে পেরে যাবে। চলো স্টার্ট করা যাক, সেইভাবেই পড়াবো, একদম ভালো করে শুনে নিও। আর হচ্ছে যে যারা তোমরা মনে করছো যে আমার চ্যানেলে নতুন আসছো, অনেকে আসছো যারা নতুন আসছো বাইরে থেকে দেখছো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নয়, তাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস পাশে থাকবো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলো না। এই ধরনের ভিডিও আমি আমার পেইড ব্যাচে প্রোভাইড করি, কিন্তু যখন একটা মেজর চেঞ্জ রয়েছে তাহলে যাদের পক্ষে পেইড ব্যাচ প্রোভাইড করা মানে অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, তারাও যাতে উপকারটা পাও তার জন্য আমি এই ভিডিওটা ইউটিউবে ফ্রিতে রাখলাম, ঠিক আছে? আর যদি তুমি আমার পেইড ব্যাচ জয়েন করতে চাও করতে পারো, আমি এই ভিডিওর শেষে আমার পেইড ব্যাচের ডিটেলস তোমাকে দিয়ে দেবো। চলো স্টার্ট করা যাক। ওকে, তো এই যে ভাইরাস ভাইরাস আমাদের তো নানাভাবে উৎপাত করে। তো তোমরা জানো যে এই যে শীত গরমের সময়টা, মানে যখন গরমটা যায় শীতটা আসে, ওই সময়ের দিকে আমরা খুব বারে বারে অনেকে অসুস্থ হই, দেখবে হাঁচি, কাশি, গলা ব্যথা লেগেই থাকে। আর ডাক্তারের কাছে গেলে আমাদের ডাক্তার বলেন যে তোমাদের কমন কোল্ড হয়েছে বা ফ্লু হয়েছে, বলেন না, কমন কোল্ড বা ফ্লু হয়েছে। তো কমন কোল্ড বা ফ্লু, যেটা সাধারণ সর্দি কাশি ফ্লু নামেই পরিচিত, এটা কিন্তু এই মহান ভাইরাসের দ্বারাই সৃষ্টি। তো আমরা একটু এনসিইআরটির দিকে ফোকাস করব, আমরা প্রত্যেকটা লাইন পরপর বুঝে বুঝে পড়ব। তো in the five kingdom classification of Whitaker, there is no mention of lichens and some acellular organisms like viruses, viroids and prions. তো হুইটেকার মহাশয় যে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস দিয়েছিলেন সেখানে উনি কিছু অকোষীয় জীব যেমন ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, লাইকেন এদের কথা উল্লেখ করেননি। তো বেসিক্যালি আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন দেখেছি, তোমার যে মনেরা আসে, প্রোটেস্টা আসে, ফানজাই আসে, প্লান্ট আসে আর অ্যানিমাল আসে। এই পাঁচখানা যে ক্লাসিফাই করা হয়েছিল তার মধ্যে, এই পাঁচখানা কিংডমের মধ্যে কোথাও কি তুমি ভাইরাসকে রাখতে দেখেছো, বা লাইকেনকে রাখতে দেখেছো, বা ভাইরয়েড, প্রিয়ন এগুলোকে রাখতে দেখেছো? না, দেখোনি। কেন দেখোনি? কারণ এগুলো স্পেসিফিক্যালি ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন এই তিনজন এরা সেলই তো নয়, এদের মধ্যে কোনো কোষই নেই, তাহলে কি আছে সেটা আমরা দেখব। লাইকেনের ব্যাপারটা আলাদা, লাইকেন কিন্তু অবশ্যই সেলুলার, কোষীয়। এখানে বাংলা বইতে একটা প্রথম ভুল, যে কিছু অকোষীয় জীব তার মধ্যেই লাইকেনকে ঢুকিয়েছে, না তা কিন্তু নয়। তুমি এখানে ভালো করে দেখো, নো মেনশন অফ লাইকেন্স অ্যান্ড সাম আসেলুলার অর্গানিজমস, মানে লাইকেনের তো উল্লেখ নেই এবং তার সাথে কিছু অকোষীয় জীবেরও উল্লেখ নেই। জীব জড় যাই বলো, ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন। আর বাংলা বই সবাইকে একসাথে অকোষীয় করে দিয়েছে। লাইকেন কিন্তু একেবারেই অকোষীয় নয়, আসেলুলার নয়। প্রথম ভুল বাংলায়, কারেকশন করে নিও, ঠিক আছে? নেক্সট, এবার হচ্ছে যে virus, they did not find a place in classification since they are not considered truly living. If we understand living as those organisms that have a cell structure, তো বলছে যে ভাইরাসরা প্রকৃত অর্থে কোনো সজীব না হওয়ায় শ্রেণীবিন্যাস কাঠামোতে এদের স্থান থাকে না। কারণ আমরা যদি ভাইরাসকে সজীব বস্তু বলতে কোনো কোষীয় গঠনকে বুঝি, তো ভাইরাসকে প্রকৃত সজীব বস্তু বলা যায় না। দেখো মন দিয়ে শোনো, ভাইরাসকে আমরা সজীব বলতে পারি না, ভাইরাসকে আমরা লিভিং বলতে পারি না। কেন জানো? দেখো, যে কোনো লিভিং যদি হয় তার একটা লিভিং সেল
যদি হয়, জীবিত কোষ যদি হয়, তার কিন্তু একটা এরকম কি থাকবে, বাউন্ডারি, যাকে কি বলবো আমরা, সেল মেমব্রেন। সেল মেমব্রেন বলবো বা সেল ওয়াল থাকবে, একটা কিছু তো থাকবে। যদি ব্যাকটেরিয়া হয় ওর সেল ওয়াল থাকে, তার ভেতরে সেল মেমব্রেন থাকে। যদি প্লান্ট হয় তার সেল ওয়াল থাকে, তার ভেতরে সেল মেমব্রেন থাকে। যদি ফাঙ্গাস হয় তার সেল ওয়াল থাকে, তার ভেতরে সেল মেমব্রেন থাকে। যদি আমাদের মতন অ্যানিমাল সেল হয় তাহলে সেল ওয়াল থাকে না, ডাইরেক্ট সেল মেমব্রেন থাকে, কিছু তো একটা থাকবে। ভাইরাসের না তো আছে সেল মেমব্রেন, না তো আছে সেল ওয়াল। এছাড়া প্রত্যেকটা জীবিত কোষ বা যদি লিভিং সেল হয়, তার প্রথম একটা বিষয় হবে তার ভেতরে কিন্তু মেটাবলিজম বা বিপাক হবে। মেটাবলিজম তোমরা জানো যে মেটাবলিজম, এটা তোমরা চ্যাপ্টার 1-এ অলরেডি পড়ে নিয়েছো, ক্লাস 11-এর চ্যাপ্টার 1-এ। মেটাবলিজম বা বিপাক একটা সেলের মধ্যে হতেই হবে, কারণ মেটাবলিজম বা বিপাক হলে পরেই একটা সেলে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি না হলে শক্তি পাবে কোথা থেকে? প্রত্যেকের শক্তি প্রয়োজন, যে কোনো জীবিত জীবেরই শক্তি প্রয়োজন, তাহলে এটিপি পাবে কোথায়? তো ভাইরাসের ক্ষেত্রে না তো আছে সেল মেমব্রেন বা সেল ওয়াল, না তো ওদের হয় মেটাবলিজম বা বিপাক, তাহলে ওটা কেমন সেল? তাহলে কি করে ওকে তুমি সজীব বলবে? তাই জন্য ভাইরাসকে তো সজীব বলা যায় না। ভাইরাসের আছেটা কি? ভাইরাসের আছে এরকম একটা জেনেটিক মেটেরিয়াল, জেনেটিক মেটেরিয়াল বা জিনগত বস্তু। জেনেটিক মেটেরিয়াল বা জিনগত বস্তু দুই রকমের হয়, একটা হলো ডিএনএ, একটা হলো আরএনএ। তুমি জানো যে আমাদের বডিতে ডিএনএ আরএনএ দুটোই থাকে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ডিএনএ আরএনএ দুটোই থাকে না, আইদার ডিএনএ অর আরএনএ থাকে। ওদের হয় ডিএনএ নয় আরএনএ থাকে, যে কোনো এক রকমের জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। বাকি সবার, ব্যাকটেরিয়া থেকে শুরু করে ইউক্যারিওটস অব্দি সবার কিন্তু আমাদের ডিএনএ আরএনএ দুটোই থাকে, যেটা ভাইরাসের থাকে না। তো এই যে জেনেটিক মেটেরিয়াল, তাকে ঘিরে এরকম একটা কোটিং থাকে বা আবরণী থাকে, সেটা প্রোটিন দিয়ে তৈরি হয়, এটাকে বলে প্রোটিন কোট। প্রোটিন কোট বা প্রোটিনের আবরণী থাকে, যেটা ভেতরের জেনেটিক মেটেরিয়ালটাকে প্রোটেক্ট করে রাখে, যাতে জেনেটিক মেটেরিয়ালটার কোনো ক্ষতি না হয়, ওকে প্রোটেক্ট করে রাখে, এরকম একটা প্রোটিন কোট। এই হলো ভাইরাসের অবস্থা। তো এখানে না তুমি সেল মেমব্রেন পাচ্ছ, না সেল ওয়াল পাচ্ছ, না তো মেটাবলিজম হচ্ছে। তো এই জন্য কিন্তু ভাইরাসকে আমরা বলতে পারছি না যে ওকে একটা যে সজীব বলবো বা লিভিং বলবো, সেটা কিন্তু ওকে বলা যাচ্ছে না। এবার ভাইরাস যখন চারিদিকে পড়ে থাকে, দেখো রাস্তা ঘাটে এদিক ওদিক সেদিক বিভিন্ন জায়গায় যখন ভাইরাস পড়ে থাকে, ভাইরাস টোটালি ইনঅ্যাক্টিভ থাকে, ঠিক আছে, নিষ্ক্রিয় থাকে, কারণ ওর তো এই তো অবস্থা, বডির কিছুই নাই, কি করবে ও বেচারা। তো ওর সবসময় টেন্ডেন্সি হয় যে আমি আক্রমণ করব কোনো একটা সজীব বস্তুকে, সেখানে ঢুকে আমি বংশবিস্তার করব। কারণ দেখো, বংশবিস্তার করার ইচ্ছা কিন্তু সবারই হয়, এই বেচারা ভাইরাসেরও হয়, কিন্তু এই ভাইরাস তো কিছু করতে পারে না। তখন ওভাবে ঠিক আছে, তাহলে আমি কোনো একটা সজীব কোষকে বা সজীব বস্তুকে আক্রমণ করব, ওর ভেতরে গিয়ে আমি বংশবিস্তার করব। ভাইরাস সেটা করতে পারে, ঠিক আছে। তো the viruses are non-cellular organisms that are characterized by having an inert crystalline structure outside the living cell. Once they infect a cell, they take over the machinery of the host cell to replicate themselves, killing the host. Very important line, গুছিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো ভাইরাস এমন একটি ধরনের অকোষীয় বস্তু, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই যে এরা সজীব কোষের বাইরে একটি নিষ্ক্রিয় ক্রিস্টাল বা স্ফটিক দানার মতন বিরাজ করে। তো নর্মালি যে এদিক ওদিক ভাইরাস পড়ে থাকে, ওরা একটা ক্রিস্টালের মতন স্ফটিক দানার মতন আচরণ করে। যে মুহূর্তে ভাইরাস কোনো একটি সজীব কোষের সংক্রমণ ঘটায়, তখন পোষক কোষের কোষীয় সংগঠন নিজের আয়ত্তে নিয়ে আসে এবং নিজের প্রতিলিপি গঠন করে, সেই সাথে পোষক কোষটিকে মেরে ফেলে। এই পার্টটাই আমরা বুঝবো যে ভাইরাস অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে। তো ধরো এটা ধরো একটা সেল, ঠিক আছে, এটা ধরো একটা সেল। দেখো ভাইরাস কিন্তু যেমন আমাদের
মানুষদের আক্রমণ করে, মানে অ্যানিমালদের করে, ভাইরাস কিন্তু প্লান্টেরও আক্রমণ করে, এবং ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়াকেও আক্রমণ করে। ভাইরাস সবাইকে আক্রমণ করে, কাউকে ছাড়ে না। তো ধরো এটা একটা কোনো একটা জীবিত সেল, লিভিং সেল, সেটা হতে পারে অ্যানিমালের, সেটা হতে পারে প্লান্টের, হতে পারে সেটা ব্যাকটেরিয়ার। তো এই লিভিং সেলকে আমরা বলতে পারবো এখন হোস্ট বা পোষক। হোস্ট বা পোষক মানে হলো সে যাকে ভাইরাসটা আক্রমণ করবে। ঠিক আছে, লিভিং সেলের ভেতরে অফকোর্স কি থাকে, সাইটোপ্লাজম থাকে, এটা তোমরা সবাই জানো। বাইরে এটা কি ধরে নাও, এটা প্লাজমা মেমব্রেন, ভেতরে আরেকটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের ভেতরে কি থাকে, ডিএনএ থাকে। এই অবধি সবাই জানো তো, কোনো অসুবিধা নেই বুঝতে? ভালো কথা। এবার আমি একখান ভাইরাসকে আনবো, চলো আনি। তো এই হলো আমাদের ভাইরাস। এটা হলো ওর কি, প্রোটিন কোড, যেটা তোমাকে একটু আগে দেখিয়েছি। ভালো কথা। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে ওর জেনেটিক মেটেরিয়াল থাকবে। তো চলো ওর জেনেটিক মেটেরিয়ালটাকে আঁকি। তো ধরো ওর জেনেটিক মেটেরিয়াল ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকবে। ঠিক আছে, আমি এখানে ডিএনএ আঁকলাম, সাপোজ ওর ডিএনএ আছে। ভালো কথা। এবার প্রথম ও কি করবে, প্রথম এরকম ভাবে ও, আচ্ছা এটা ভাইরাস, ঠিক আছে, প্রথমে এরকম ভাবে ওই পোষক কোষ বা হোস্ট সেলের কাছে সারফেসে এসে বসবে। সারফেস মানে বুঝতে পারছো, ওর প্লাজমা মেমব্রেন বা সেল ওয়াল যা থাকুক সেখানে এসে বসবে। বসে কি করবে, ও ওর যে এই ডিএনএটা আছে না, এই ডিএনএটাকে ভেতরে ঢুকিয়ে দেবে সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক আছে, এই প্রোটিন কোডটাকে ঢোকাবে না কিন্তু। তুমি দেখো ছবিটা আমি কি আঁকলাম, প্রোটিন কোডটাকে কি ঢোকালো? ঢোকালো না, শুধু ডিএনএটাকে ঢোকালো। তো ডিএনএটাকে ঢুকিয়ে দেবে। এবার এই ডিএনএটাকে আমি শয়তান দেখো, এই ভাইরাসের ডিএনএটা কি করবে, ও এইখানে গিয়ে যেটা সেলের প্রকৃত ডিএনএ ক্রোমোজোম সেগুলোকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, সেগুলোকে ধ্বংস করে দেবে, একদম ধ্বংস করে দেবে। তো সেলের ডিএনএ তো গেল, সেলের ডিএনএ ক্রোমোজোম সব গেল। তার সাথে সাথে আরেকটা শয়তানি করবে, সেটা হচ্ছে যে একটা সেলের মধ্যে 3 রকমের কাজ হয়, তুমি জানো। যারা ক্লাস 11-এ পড়ো তারা হয়তো জানো না, আমি তাদের জানার জন্য বলছি। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার একটা প্রসেস আছে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলে রেপ্লিকেশন। রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ, ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলে ট্রান্সলেশন। এটা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 12-এ আছে, যারা 12-এ পড়ো তারা জানো, যারা 11-এ পড়ো তারা জানো না। তো এই 3টে ঘটনা সব সময় সব সেলে ঘটে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন। এই 3টে ঘটনাকে একত্রে সেন্ট্রাল ডগমা বলে, একটা কোষের, একটা সেলের সেন্ট্রাল ডগমা। তো এই ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য বা ট্রান্সক্রিপশন হওয়ার জন্য বা ট্রান্সলেশন হওয়ার জন্য যেটা খুব বেশি মাত্রায় প্রয়োজন, সেটা হচ্ছে বিভিন্ন এনজাইম। সেলের মধ্যে থাকে বিভিন্ন এনজাইম, ডিএনএ পলিমারেজ, লাইগেজ, আরএনএ পলিমারেজ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। বিভিন্ন এনজাইম থাকে যারা এই প্রসেসগুলো হতে হেল্প করে, রেপ্লিকেশন হতে হেল্প করে, ট্রান্সক্রিপশন হতে হেল্প করে, ট্রান্সলেশন হতে হেল্প করে। তো ভাইরাস কি করে, এই ভাইরাসের ডিএনএটা কি করে, প্রকৃতপক্ষে সেই এনজাইমগুলোকে চুরি করে। একদম ঠিক, চুরি করে। এই হোস্ট সেল বা পোষক কোষের যে এনজাইমগুলো নিজস্ব ছিল, যারা কিনা ওই হোস্ট সেলটাকে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন করতে হেল্প করত, তার এনজাইমগুলোকে চুরি করে এই ভাইরাসটা কি করে জানো, ভাইরাসটা কি করে, নিজের ডিএনএ বানায়। কিভাবে বানায়, এর একটা ডিএনএ ঢুকেছিল, এবারের একটা থেকে দুটো ডিএনএ তৈরি হলো।
কি করে তৈরি হলো? রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে। রেপ্লিকেশন হওয়ার জন্য এনজাইম কোথায় পেল? চুরি করলো। কারণ ভাইরাসের কিন্তু এই এনজাইমগুলো থাকে না, ঠিক আছে, নিজস্ব এই এনজাইম থাকে না, ওকে চুরি করতে হয়। চুরি করে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করলো, ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে, এবং তারপরে ও কি করবে? ও প্রোটিন তৈরি করবে, কারণ প্রোটিন তোকে করতেই হবে, ওর তো প্রোটিন কোড রয়েছে, এই প্রোটিন কোডগুলোর জন্য ওকে প্রোটিন তৈরি করতে হবে। তাহলে বেসিক্যালি ভাইরাসটা কি করছে? ভাইরাসের ডিএনএটা সেলের সাইটোপ্লাজমে ঢুকেছে, ঢুকে ক্রোমোজোমটাকে তো ধ্বংস করলোই, হোস্ট সেলের ক্রোমোজোমটাকে, তারপরে হচ্ছে সমস্ত এনজাইম চুরি করে নিজেই কি করছে? অজস্র ডিএনএ তৈরি করছে, অজস্র আরএনএ তৈরি করছে, অজস্র প্রোটিন তৈরি করছে। তো এরকম ভাবে সেলের মধ্যে ও একের পর এক অনেকগুলো করে নিজের সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। বুঝতে পারছো কিভাবে নিজের সংখ্যা বাড়ায়? তো বাইরের সংখ্যা বাড়ানোর ক্ষমতা নেই। এটা করলো। যখন বেশ অনেকগুলো সেল ও তৈরি করে নিল, নিজের সেল বলবো না, যখন ও নিজের অনেকগুলো কপি তৈরি করে নিল, তখন কি করলো? তখন এই যে হোস্ট সেল বা পোষক কোষের প্লাজমা মেমব্রেনটাকে ফাটিয়ে দিল, জাস্ট ফাটিয়ে দিল, যাকে বলে লাইসিস। ফাটিয়ে দিল, ফাটিয়ে দিয়ে এইবার এগুলো বাইরে চলে এলো। বাইরে মানে এটা তো কারোর একটা বডির মধ্যে হচ্ছে, ধরো হিউম্যান বডিতে ঢুকেছে, তো হিউম্যান বডিতে গিয়ে একটা সেল অ্যাটাক করেছে, করে এই কাণ্ডটা করেছে, করে সেই সেলটাকে ফাটিয়ে দিয়েছে, দিয়ে সেলটার বাইরে ফাটিয়ে দেওয়ার পরে ওরা চলে এসছে এরকম বাইরে। এবার এরা কি করবে? অন্য সেলকে অ্যাটাক করবে। ধরো একটা ভাইরাস আমার বডিতে ঢুকলো, ঢুকে একটা সেলকে আক্রমণ করে এই কাণ্ডটা করলো, কাণ্ডটা করে হাজারে হাজারে ভাইরাসের কপিও তৈরি করলো। ও কি চুপ করে বসে থাকবে? ও আমার বডির অন্য আশেপাশে সেলগুলোকে আক্রমণ করবে, তাই না? কারণ ওর টার্গেট হচ্ছে ও আমার বডিতে বসে যত পারবে তত সংখ্যা বৃদ্ধি করবে, তো ওকে তো আক্রমণ করতেই হবে। একটা সেলকে আক্রমণ করে ও থামবে? এইভাবে ও আমাদেরকে অসুস্থ করে দেয়। আমাদের বডির সমস্ত সেলকে ও ফাটিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। বোঝাতে পারলাম ভাইরাস কিভাবে কাজ করে? তো ভাইরাসের প্রপার মেকানিজম হচ্ছে এটা, এইভাবে ওরা কাজ করে। এবার নেক্সট, আচ্ছা, এবার এখানটায় সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমাদের ওল্ড এনসিআরটি আর নিউ এনসিআরটিতে চেঞ্জ এসেছে। তো বেসিক্যালি ভাইরাস মিনস ভেনম অর পয়জনাস ফ্লুইড। তো ভাইরাস কথাটার মানে কি? ভাইরাস কথাটার মানে হচ্ছে বিষ অথবা বিষাক্ত তরল। ভালো কথা। মিত্রি ইভানস্কি 1892-তে recognized certain microbes as causal organism of the mosaic disease of tobacco. তো একজন ভদ্রলোক 1892 সালে, যার নাম মিত্রি ইভানস্কি, এই যে বাংলায় দিয়েছে ডিজে ইভানস্কি, ডিজে ইভানস্কি, ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি মিত্রি কথাটা পুরোটা লেখেনি, মিত্রি কথাটা লেখেনি বলে এখানে ডিজে ইভানস্কি দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। 1892 সালে কিছু অণুজীবকে তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী জীবরূপে চিহ্নিত করেন। বোঝাচ্ছি, এটা আমি একে বোঝাচ্ছি। আচ্ছা, এরা মোজাইক ডিজিজ তামাকে করছিল। তামাকে মোজাইক ডিজিজ মানে তামাকের পাতায় না ছোপ 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 হয়ে যাচ্ছিল, যে কোনো ছোপ ছোপ হওয়াকে মোজাইক বলে। আমাদের বাড়িতে মোজাইক থাকে না অনেক সময় ফ্লোরে, তো দেখবে পাথরের ছোপ 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 ছোপ, তো যে কোনো রকম ছোপ ছোপ বিষয়কে মোজাইক বলে। তো সেটা কোথায় হয়েছে? তামাক গাছের পাতায়। সেটা প্রথম ওই মিত্রি ইভানস্কি দেখেন যে কিছু একটা মাইক্রোব বা অণুজীব এই তামাক গাছের পাতায় মোজাইক রোগটা তৈরি করছে। These were found to be smaller than bacteria because they passed through bacteria-proof filters. Okay, তো এরা ব্যাকটেরিয়ার চাইতেও ক্ষুদ্র, কারণ ব্যাকটেরিয়াকে আটকাতে সক্ষম তেমন পরিস্রাবকের মধ্য দিয়েও এরা চলে যেতে পারে। কি বলছে আমরা একে বুঝব। দেখো, এই হলো আমাদের তামাক গাছের পাতা, টোব্যাকো প্ল্যান্ট। তামাক গাছের পাতা, যেখানে এরকম পাতার মধ্যে ছোপ 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 হয়েছে, ঠিক আছে। তামাক গাছ, টোব্যাকো প্ল্যান্ট। তো ভদ্রলোক দেখলেন যে পাতার মধ্যে কি হয়েছে এরকম ছোপ ছোপ, আর গাছটা মরে যাচ্ছে আস্তে আস্তে, কি প্রবলেম হচ্ছে? উনি পাতার একটু অংশ কেটে নিলেন। পাতার কিছু অংশ কেটে নিয়ে কি করলেন? উনি পাতাটাকে না একদম ভালো করে শিলনোড়ার মধ্যে থ্যাতো করলেন। বেসিক্যালি এটাকে, শিলনোড়াকে সায়েন্টিফিক ল্যাবে বলে মর্টার অ্যান্ড পেসেল। তো মর্টার অ্যান্ড পেসেলের মধ্যে উনি এরকম কিছু পাতা পুতা নিলেন, এরকম পাতি বাড়িতে যেমন হামান দিস্তা থাকে সেরকম হামান দিস্তার মতন মোটার পেসেলে নিয়ে উনি এই কিছু একটু পাতার অংশ নিয়েছেন, নিয়ে সেটাকে ভালো করে থেতো করলেন। ভালো কথা, থেতো করলেন। এইবার সেই থেতোটাকে উনি কি করলেন? একটা
ফিল্টারের মধ্য দিয়ে পাস করালেন, ফিল্টারের মধ্য দিয়ে। তো বেসিক্যালি ঠিক যেমন চায়ের ছাঁকনি হয় ওরকম একটা ছাঁকনি নিলেন উনি, সেটাই হচ্ছে একটা ফিল্টার, কিন্তু অফকোর্স সেটা চায়ের ছাঁকনি নয়, উনি একরকম ফিল্টার ইউজ করলেন আর নিচে রাখলেন একটা বাটি, ঠিক আছে, যেটার মধ্যে এগুলো এসে পড়বে। তো এই ফিল্টারটার মধ্যে উনি এই যে পাতা থেকে এরকম থ্যাতো করা পাতা, যেটাকে এক্সট্র্যাক্ট বলছি আমি, লিফ এক্সট্র্যাক্ট পাতি বাংলায় থ্যাতো করা পাতা, সেটাকে উনি এখানে ফিল্টারের মধ্যে দিয়ে দিলেন। তো ফিল্টারের মধ্যে দিয়ে দিলে এখানে 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 কিছু কিছু জিনিস এসে পড়লো। এবার এই ফিল্টারটার যে জালিগুলো সেটা হচ্ছে এতই ছোট যার মধ্য দিয়ে ব্যাকটেরিয়াও পাস হতে পারে না, খুব ছোট জালি, ফিল্টারের যে হোলগুলো জালিগুলো খুব ছোট যে ব্যাকটেরিয়াও পাস হতে পারে না। এবার উনি দেখলেন যে ব্যাকটেরিয়াও পাস হতে পারছে না, তার থেকেও ছোট, তার মানে কিছু নিচে এখানে চলে এসেছে, মাইক্রো অর্গানিজম বা অণুজীব কিছু এখানে তো চলে এসেছে। কিন্তু তাহলে তারা কারা? যারা ব্যাকটেরিয়ার থেকেও ছোট, কারণ যে ফিল্টারটা উনি ইউজ করেছেন তাতে তো ব্যাকটেরিয়া ক্রস করতে পারে না। তাহলে ব্যাকটেরিয়া ক্রস করতে না পারা মানে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার থেকে বড় কিছু ক্রস করতে পারবে না। তাহলে ওটা যদি ক্রস করে নিচে আসে তার মানে এমন কিছু আসছে যারা ব্যাকটেরিয়ার থেকে ছোট, তাই তো? কিন্তু উনি ভাই এটা বলে আর কিছু বলেননি, উনি বুঝতে পারছেন না এটা কি, উনি এই অবধি এক্সপেরিমেন্ট করেছিলেন, ঠিক আছে। উনি কিন্তু একবারও কোথাও আমি বলিনি যে উনি ভাইরাস বলেছেন, কোথাও না, ঠিক আছে, এই অবধি এক্সপেরিমেন্ট উনি করেছেন। তারপরে M.W. Bejorinek 1898 demonstrated that the extract of the infected plants of tobacco could cause infection in healthy plants and named the new pathogen virus and called the fluid as Contagium vivum fluidum infectious living fluid. Okay, M.W. Bejorinek 1898 সালে প্রদর্শন করেছিলেন যে আক্রান্ত তামাক পাতার নির্যাস কোনো সুস্থ গাছকে সংক্রমিত করতে পারে। তিনি এই তরলটির নাম দেন সংক্রামক জীবন্ত পদার্থ বা কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইড। আচ্ছা, ফার্স্ট এক্সপেরিমেন্টে যেটা আমি তোমাকে এঁকে দেখালাম সেটা মিত্রি ইভানস্কি। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা আমি তোমাকে দেখালাম এটা করেছেন কে? মিত্রি ইভানস্কি। আমি শুধু মিত্রি লিখছি, ঠিক আছে, এটা মিত্রির এক্সপেরিমেন্ট। কত সালে? না 1892 তে, 1892 তে। নেক্সট মার্কেটে কে এলেন? M.W. Bejorinek, M.W. Bejorinek, M.W. Bejorinek কত সালে? 1898। এই ভদ্রলোক কি করলেন? এই যে এক্সপেরিমেন্টটা মিত্রি করে গেছিলেন সেটাকে রিপিট করলেন, আবার করলেন, করে এই যে মাইক্রো অর্গানিজম গুলো এখানে এসেছে না সেগুলোকে নিয়ে উনি আরেকটা তামাক গাছ, যেটা হেলদি তামাক গাছ ছিল, সুস্থ হেলদি তামাক, এই হেলদি তামাক গাছে উনি এই মাইক্রো অর্গানিজম গুলোকে নিয়ে, যেটা ফিল্টার করে পাওয়া যাচ্ছে, সেগুলোকে নিয়ে স্প্রে করে দিলেন, গাছের মধ্যে স্প্রে করে দিলেন। তারপরে উনি দেখলেন এই হেলদি তামাক গাছটারও কিন্তু ওরকম ছোপ ছোপ মোজাইক রোগ হচ্ছে এবং ও আলটিমেটলি মারা যাচ্ছে, ওরও কিন্তু এই মোজাইক ডিজিজটা হচ্ছে এবং আলটিমেটলি ও মারা যাচ্ছে। তাহলে বেজরিনেক বেসিক্যালি 1898-এ প্রথমত হচ্ছে তোমার এই যে ভদ্রলোক মিত্রের এক্সপেরিমেন্টটাকে রিপিট করেন এবং করে এই মাইক্রো অর্গানিজমগুলোকে নিয়ে সেগুলোকে উনি কোনো হেলদি তামাক গাছের মধ্যে স্প্রে করেন এবং করার পরে দেখেন হেলদি তামাক গাছটার কিন্তু মৃত্যু ঘটছে, ঠিক আছে। এইবার উনি তখন প্রথম এটার নাম দেন যে এই যে নতুন প্যাথোজেনটা, যেটা নতুন, কেউ আগে আবিষ্কার করেনি, যে এই কাণ্ডটা করছে, উনি প্রথম তাকে ভাইরাস নাম দেন এবং উনি অ্যাকচুয়ালি তাকে বলেন কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম, যার মানে হচ্ছে ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড, সংক্রামক জীবন্ত পদার্থ। অ্যাকচুয়ালি উনি ওনার ল্যাটিন ভাষায় নামটা দিয়েছিলেন, ল্যাটিন ভাষায় উনি বলেছিলেন এটাকে কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডাম, ঠিক আছে। আমরা যদি আমাদের মাতৃভাষায় কিছু এরকম একটা বার করি ওরকম ভাবে উনি এটা বার করেছিলেন। তো ভাইরাস কিন্তু নামকরণ উনি প্রথম দেন, ঠিক আছে। বাংলা বইতে তুমি এই লাইনটা পাবে না,
যে উনি প্রথম নামকরণটা করেন। কেন পাবে না? তার কারণ আছে। বাংলা বইতে নিউ এনসিইআরটিতে যেগুলো আপডেট হয়েছে ইংলিশে, বাংলা বইতে এরকম কোনো আপডেটেড ভার্সন নেই। তোমরা এই মুহূর্তে যারা ইউটিউব থেকে আমাকে দেখছো, আমার কাছে যারা পড়ো না, তারা এই মুহূর্তে খাতায় লিখে রাখো বা বইয়ে লিখে রাখো যে MW বেইজরিনেক এই জিনিসটাকে ভাইরাস নাম দেনটা লিখে রাখো। কারণ কেন? কারণ হচ্ছে এটা তুমি বইয়ে পাবে না, বাংলা বইয়ে পাবে না। যারা আমার কাছে পড়ছো তাদেরকে বলছি, তাদের কোনো সমস্যা নেই, তাদের ইংলিশ এবং বাংলা দু রকমের নোটেই আমি কারেকশন করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। আগের এনসিইআরটিতে কি ছিল আমি দেখাচ্ছি, ওয়েট। নেক্সট, WM Stanley 1935 showed that viruses could be crystallized and crystals consist largely of proteins. They are inert outside their specific host cell. Viruses are obligate parasites. তো WM Stanley দেখিয়েছিলেন যে ভাইরাসদের কেলাসিত করা যেতে পারে এবং এই কেলাস প্রধানত প্রোটিন সমৃদ্ধ হয়। তো বেসিক্যালি ভাইরাসকে ক্রিস্টাল তুমি করতে পারো, এবং ক্রিস্টালটা কি দিয়ে তৈরি দেখেছে? সেটা প্রোটিন দিয়ে তৈরি। কেন? কারণ তোমাকে আমি বলেছি যে ভাইরাসের বাইরে প্রোটিন থাকে, এবং সেই জিনিসটা দেখা গেছে যে কোষের বাইরে এরা নিছক নিষ্ক্রিয় বা জড় বস্তু, ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। আর ভাইরাস হচ্ছে অবলিগেট প্যারাসাইট বা বাধ্যতামূলক পরজীবী। এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো, প্যারাসাইট দুই রকমের হয়, একটা হচ্ছে অবলিগেট, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। বোঝাতে পারলাম? না, বোঝাতে পারলাম না। সবকিছু ফাঁকিবাজি করে মুখে বললে বোঝানো যায় না, লিখতে হবে। তো বেসিক্যালি প্যারাসাইট একরকম হয় অবলিগেট, আর দুই রকম হয় ফ্যাকাল্টেটিভ। এই অবলিগেটের বাংলা হচ্ছে বাধ্যতামূলক। তো বাধ্যতামূলক বা অবলিগেট মানে, ধরো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি খাওয়ার জন্য তোমার উপর ডিপেন্ডেন্ট, ঘুমের জন্য তোমার উপর ডিপেন্ডেন্ট, সবকিছু আমি তোমার উপর ডিপেন্ডেন্ট, তোমাকে ছাড়া আমি বাঁচবোই না। তার মানে আমি হলাম বাধ্যতামূলক পরজীবী তোমার উপর, আমি অবলিগেট প্যারাসাইট। আর ফ্যাকাল্টেটিভ কি? ফ্যাকাল্টেটিভ হচ্ছে আমি তোমাকে ছাড়া ভালো থাকি না, মানে তুমি আমাকে খাবার দাবার দাও, ঠিক আছে, তুমি যদি নাও দাও, দেওয়া ধরো বন্ধ করে দিলে, ঠিক আছে, আমি তাও জুটিয়ে নেবো এদিক ওদিক থেকে, মানে তুমি দিলে ভালো, না দিলেও অসুবিধা নেই, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। তো ভাইরাস কিন্তু অবলিগেট। কেন? কেন বাধ্যতামূলক? কারণ তোমাকে আমি একটু আগেই ছবিতে দেখালাম যে ভাইরাস কোনো একটা হোস্ট সেল বা পোষক কোষে গিয়ে তবেই ও বাঁচতে পারে, তবেই ও নিজের কাজ করতে পারে। পোষক কোষ ছাড়া বা হোস্ট সেল ছাড়া ভাইরাস কিচ্ছু না, নাথিং। বোঝা গেল? এবার আমরা দেখব ভুলটা কোথায় আছে। নিউ এনসিইআরটিতে যা আছে সেটাই তোমাদের আমি এতক্ষণ পড়ালাম, ফাইন, কোনো অসুবিধা নেই, ওকে। ওল্ড এনসিইআরটিতে অ্যাকচুয়ালি আমি এখানে কাটা দিয়ে দিয়েছি, এটা ভুলেও পড়ো না। ওল্ড এনসিইআরটিতে বলা ছিল যে এই মিত্রি ইভানস্কি নামক ভদ্রলোক এই ভাইরাসের নামকরণ করেছিলেন, যে দ্য নেম ভাইরাস ওয়াজ গিভেন বাই মিত্রি ইভানস্কি 1892। না, এখন এনসিইআরটি বলছে MG বেইজরনেক 1898-এ ভাইরাসের নামকরণটা করেছেন। তাহলে সায়েন্টিস্টের নামই বদলে গেল। মিত্রি ইভানস্কি ভাইরাসের নাম দেননি, ভাইরাসের নাম দেন হচ্ছে MG বেইজরনেক, এবং এটাই ঠিক, এখন এটাই ঠিক, ওরা যেটা আপডেট করছে সেটাই ঠিক। তাহলে তোমাকে নিউ এনসিইআরটির এটা পড়তে হবে, বুঝলে? বাংলা বইতে যেহেতু আপডেটেড ভার্সন নেই, বাংলা বইতে এটা করেনি, তাই তোমাকে বাংলায় জানতে হবে, কি জানতে হবে? যে MG বেইজরনেক ভাইরাসের নামকরণ করেন। একদম ক্লিয়ারলি বুঝাতে পারলাম তো? ওকে, আরো ভুল আছে বাংলা বইতে, আরো অনেক ভুল আছে, আমরা এক এক করে দেখবো। নেক্সট দেখো, এখানে অজস্র ভুল আছে বাংলায়, বুঝিয়ে দিচ্ছি। In addition to proteins, viruses also contain genetic material that could be either RNA or DNA. No virus contains both RNA and DNA. তোমাকে একটু আগেই আমি বলেছি যে ভাইরাস প্রোটিন ছাড়াও অতিরিক্ত হিসেবে জিনগত বস্তুও বহন করে। ভাইরাসের প্রোটিন থাকে আর জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। তো এই জিনগত বস্তু হয় ডিএনএ অথবা আরএনএ হয়। কোনো ভাইরাসই ডিএনএ এবং আরএনএ উভয়ই একসাথে থাকে না। তোমাকে বললাম না যে হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, দুটোই থাকে না একসাথে, ঠিক আছে? ভাইরাস একটি নিউক্লিয় প্রোটিন যৌগ এবং এর জিনগত বস্তুটি সংক্রামক হয়। ভাইরাস একটি নিউক্লিয় প্রোটিন অ্যান্ড দ্য জেনেটিক মেটেরিয়াল ইজ ইনফেকশিয়াস। নিউক্লিয় প্রোটিন তো বটেই। কেন নিউক্লিয় প্রোটিন? কারণ ভাইরাসে একটা নিউক্লিক অ্যাসিড রয়েছে, আইদার ডিএনএ অর আরএনএ, আর প্রোটিন রয়েছে, তাই আমরা ভাইরাসকে বলে দিচ্ছি নিউক্লিয় প্রোটিন। আর ওর জেনেটিক মেটেরিয়াল হচ্ছে ইনফেকশিয়াস, ওর জেনেটিক মেটেরিয়ালটাই কিন্তু সংক্রমণ করে। আমরা দেখলাম না, দেখো, একটা ভাইরাসের প্রোটিন কি সংক্রমণ করেছিল? না, প্রোটিন তো বাইরেই থেকে যায়, জেনেটিক মেটেরিয়ালটাই তো সেলের মধ্যে ঢোকে, তাই না? তো জেনেটিক মেটেরিয়ালটাই যেহেতু সেলের মধ্যে ঢোকে, তাই জেনেটিক মেটেরিয়ালটাই ইনফেকশিয়াস, প্রোটিন তো ইনফেকশিয়াস নয়। কে সংক্রমণ করছে? জিনগত বস্তুই সংক্রমণ করছে, সেটাই এখানে বলেছে, ওকে।
এইবার দেখো ভুলগুলো দেখো। In general, viruses that infect plants have single-stranded RNA and viruses that infect animals have either single or double-stranded RNA or double-stranded DNA. Bacterial viruses or bacteriophages are usually double-stranded DNA virus. দেখো ভাইরাস কিন্তু সব ভাইরাস সবাইকে আক্রমণ করে না, সব ভাইরাস সবাইকে আক্রমণ করে না, ঠিক আছে? যারা প্লান্টকে আক্রমণ করবে, যারা প্লান্টকে আক্রমণ করবে তারা কি প্লান্ট ভাইরাস। প্লান্ট ভাইরাস কখনো অ্যানিমালকে আক্রমণ করবে না, প্লান্ট ভাইরাস কখনো ব্যাকটেরিওফাজকেও আক্রমণ করবে না, সরি ব্যাকটেরিয়াকেও আক্রমণ করবে না। প্লান্ট ভাইরাস না তো ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, প্লান্ট ভাইরাস না তো অ্যানিমালকে আক্রমণ করবে, প্লান্ট ভাইরাস প্লান্টকেই আক্রমণ করবে। তো প্লান্ট ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়ালটা কি হয়, সবসময় থাকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, ওদের সবসময় সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএই থাকবে। আচ্ছা, যারা অ্যানিমাল ভাইরাস হয়, যারা অ্যানিমাল ভাইরাস হয় তারা কিন্তু না তো প্লান্টকে আক্রমণ করবে না তো ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, এরা অ্যানিমালকেই আক্রমণ করবে। এরা কিরম হয়, এরা হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হতে পারে, অথবা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ হতে পারে, অথবা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হতে পারে। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ অথবা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ অথবা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এরা প্রত্যেকেই অ্যানিমাল ভাইরাস হয়, অ্যানিমালকে আক্রমণ করে। সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ কি হয় তোমরা জানো, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড জেনারেল হয়, জেনারেলি আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেডই হয়, আর ডিএনএ অলওয়েজ ডাবল স্ট্র্যান্ডেডই হয়, তাই তো? কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড আরএনএটা কি ম্যাম? ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তো কোনোদিন নাম শুনিনি। আরএনএ কখনো কখনো কি হয়, আরএনএ কখনো কখনো ধরে এটা আরএনএ পড়ে রয়েছে, ও কখনো কখনো নিজের মধ্যেই এরকম ফোল্ড হয়ে যায়, ফোল্ড হয়ে গিয়েও ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ কখনো কখনো তৈরি করে। বুঝাতে পারলাম? রেয়ার কেসে, বেশিরভাগ সিঙ্গেল স্ট্র্যান্ডেডই হয়, কখনো কখনো এরকম নিজের উপর নিজেই ফোল্ড হয়ে গিয়ে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করে। আচ্ছা, আর ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়াল ভাইরাস মানে হচ্ছে যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এবার ব্যাকটেরিয়াল ভাইরাস যারা, তাদের একটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ বললে ঘাবড়ে যেও না, ব্যাকটেরিওফাজ বললে তুমি ভেবো না যেটা কি। ব্যাকটেরিওফাজ হচ্ছে ব্যাকটেরিয়াল ভাইরাস, ঠিক আছে? এরা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তো ব্যাকটেরিওফাজ বললে কখনো কিন্তু ব্যাকটেরিয়া ভেবো না, এরা এক রকমের ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ঠিক আছে? তো এরা কিরম হয়, এরা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়। এবার বাংলা বই তুমি দেখলে বুঝতে পারবে টোটাল গন্ডগোল করেছে। এখানে তুমি চোখে দেখে নাও কি লিখেছে, পুরো ভুলভাল লিখেছে, আমি আর উচ্চারণ করবো না কারণ ভুল জিনিস আমি পড়াবো না। যারা বেঙ্গলি মিডিয়াম আছো তারা এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি লিখে দিয়েছি কাকে কে আক্রমণ করে, এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নাও, ভুলভাল বাংলা পড়ো না, এটা স্ক্রিনশট নিয়ে এটাই পড়ো। যারা আমার পেট ব্যাচে আছো আমি তোমাদের ঠিক প্রপার নোটস দিয়ে দিয়েছি। নেক্সট, the protein coat called capsid made of small subunits called capsomeres protects the nucleic acid. ভাইরাসের প্রোটিন আবরণীকে ক্যাপসিড বলে এবং এটি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অধঃএককের সমন্বয়ে গঠিত হয়, এই অধঃএককগুলোকে ক্যাপসোমিয়ার বলে। তো ভাইরাসের এটা হচ্ছে প্রোটিন কোডটা, এটা হচ্ছে প্রোটিন কোডটা। এই প্রোটিন কোডটাকে ক্যাপসিড বলে, ক্যাপসিড বলে, ঠিক আছে? প্রোটিন কোডটাকে ক্যাপসিড বলে। আর প্রোটিন কোডটাতে কিছু টুকরো 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 ছোট ছোট অজস্র প্রোটিন নিয়ে তৈরি হয়। একটা প্রোটিন কোড ছোট 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 অনেকগুলো প্রোটিন নিয়ে তৈরি হয়। ধরো আমি যেরকম ভাবে এঁকেছি এরকম ভাবে অনেকগুলো প্রোটিনের টুকরো নিয়ে তৈরি। তো এক একটা প্রোটিনের টুকরোকে বলে ক্যাপসোমিয়ার, এক একটা প্রোটিনের টুকরোকে বলে ক্যাপসোমিয়ার। এরকম অসংখ্য প্রোটিনের টুকরো নিয়ে ক্যাপসোমিয়ার নিয়ে একটা প্রোটিন কোড বা ক্যাপসিড তৈরি হয়। তো এটা কি করে, এর ভেতরে যে নিউক্লিক অ্যাসিডটা আছে সেটাকে প্রোটেক্ট করে। এর ভেতরে নিউক্লিক অ্যাসিডটাকে প্রোটেক্ট করে হচ্ছে এই ক্যাপসোমিয়ারটা, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে these capsomeres are arranged in helical or polyhedral geometric form. তো এই যে ক্যাপসোমিয়ারটা এটা হেলিক্যাল ফর্মে থাকে, হেলিক্যাল মানে এরকম পেঁচানো, অথবা পলিহেড্রাল অনেকগুলো হেডওয়ালা যেরকম হয় সেরকম ভাবে তৈরি হয়। পলিহেড্রাল তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এই যে এরকম যদি হয় এটা হচ্ছে পলিহেড্রাল, অনেকগুলো এরকম এরকম তৈরি হলে পলিহেড্রাল বা
এরকম স্পাইরালও হতে পারে, প্যাঁচানো হতে পারে। তো বলেছে যে ক্যাপসোমিয়ার গুলো হেলিক্যাল বা পলিহেড্রাল জ্যামিতিক গঠন রূপে সজ্জিত থাকে। ভালো কথা। ভাইরাসেস কজ ডিজিজেস লাইক মামস, স্মলপক্স, হার্পিস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা। তো ভাইরাস মামস, গুটি বসন্ত, হার্পিস, ইনফ্লুয়েঞ্জার মতন রোগ সৃষ্টি করে। এইডস ইন হিউম্যানস ইজ অলসো কজড বাই ভাইরাস। মানবদেহে এইডস রোগটি একটি ভাইরাসের সংক্রমণে ঘটে। তাহলে তোমাকে এখানে কতগুলো ভাইরাল ডিজিজের নাম মনে রাখতে হবে। মামস, স্মলপক্স, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা, এইডস, এগুলো সব ভাইরাসের দ্বারা হয়। ইন প্লান্টস দ্য সিমটমস ক্যান বি মোজাইক ফর্মেশন, লিফ রোলিং অ্যান্ড কার্লিং, ইয়েলোয়িং অ্যান্ড ভেইন ক্লিয়ারিং, ডুয়ার্ফিং অ্যান্ড স্টান্টেড গ্রোথ। আর উদ্ভিদের ক্ষেত্রে ভাইরাস ঘটিত রোগের সম্ভাবনাগুলো কি কি হতে পারে? মোজাইক সৃষ্টি হওয়া। একটু আগেই তোমাকে আমি যেরকম দেখালাম যে তোমাদের টোবাকো, তামাক পাতায় ছোপ ছোপ হয়েছে, মোজাইক তৈরি হয়েছে। পাতা গুটিয়ে যাওয়া বা পাতা কুঁকড়ে যাওয়া, পাতার বর্ণ হলুদ হয়ে যাওয়া, পাতার শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠা। ঠিক আছে, পাতার শিরাগুলো হলুদ হলুদ দেখবে কখনো কখনো কিছু কিছু গাছের পাতায় দেখবে শিরাগুলো এরকম হলুদ হয়ে মোটা হয়ে স্পষ্ট হয়ে গেছে, আর পাশের সবুজ রংটা হালকা হালকা হয়ে গেছে, পাতার রংটা সাদাটে হয়ে গেছে, আর শিরাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। সেটা হতে পারে উদ্ভিদের খর্বাকৃতি হওয়া, উদ্ভিদের বার হচ্ছে না, ডুয়ার্ফ, ছোট হয়ে থাকছে, লম্বা হচ্ছে না, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, এই সমস্ত কিছু ভাইরাসের জন্য হতে পারে। এই হচ্ছে দুটো ভাইরাসের ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের ছবি, এটা ওর ভেতরের আরএনএটা রয়েছে, আর চারিদিকের এটা হচ্ছে ক্যাপসিডটা রয়েছে। টোবাকো মোজাইক ভাইরাস যেহেতু কি প্লান্ট ভাইরাস, প্লান্ট ভাইরাসে কি হবে বলেছিলাম? প্লান্ট ভাইরাসে বলেছিলাম সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ থাকবে, তাহলে এই টোবাকো মোজাইক ভাইরাসে শুধুমাত্র সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ থাকবে। এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ মানে কি? যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ব্যাকটেরিয়াকে আক্রমণ যে করে তাকে আমরা দেখেছিলাম ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে, তাহলে এর মধ্যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকবে। তাহলে এর ভেতরে এখানে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকবে, যেটা এখানে দেখায়নি। ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেডই হয়, ঠিক আছে। তো এই পার্টটাকে আমরা হেড বলছি, তার নিচের পার্টটাকে কলার বলছি, এই পার্টটাকে বলছি আমরা শীত বা প্রোটিন আবরণী, পুচ্ছাবরণী, আর এগুলো হচ্ছে ওর ল্যাজ, পুচ্ছতন্তু, টেইল ফাইবার। এইরকম দেখতে হয় হচ্ছে ব্যাকটেরিওফাজ। আবার বলছি ব্যাকটেরিওফাজ গুলিও না, ব্যাকটেরিওফাজ কিন্তু ভাইরাস, এটা কিন্তু ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ঠিক আছে, চলে যাব ভাইরয়েডস। ভাইরয়েডস কি হয়? ইন 1971 T.O. Dyer discovered a new infectious agent that was similar than viruses and caused potato spindle tuber disease. It was found to be a free RNA. It lacked the protein code that is found in viruses, hence the name viroid. The RNA of the viroid was of low molecular weight. তো 1971 সালে টিও ডায়ানার কি করেন? উনি ভাইরাসের চেয়েও ছোট, ভাইরাসের চেয়েও ক্ষুদ্রতম নতুন এক ধরনের সংক্রামক বস্তু আবিষ্কার করেন, যা পটেটো স্পিন্ডল টিউবার রোগ তৈরি করে। আলু পচা, আলু পচে যায়, আলু পচা রোগটা হয় এই ভাইরাসের জন্য, এবং সেই রোগটাকে বলে পটেটো স্পিন্ডল টিউবার রোগ। ঠিক আছে, পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। আলু এরম পচে গিয়ে বেঁকে যায়, স্পিন্ডেলের আকৃতি নেয়, মাকুর আকৃতি নেয়, বেঁকে যায় এবং পচে যায়, সেটা হয় এদের দ্বারা। তো এরা কি ভাইরাস? না, এরা ভাইরাস না। কার দ্বারা হচ্ছে? যাদের দ্বারা হচ্ছে তারা ভাইরয়েড। ভাইরয়েডের সাথে ভাইরাসের পার্থক্য কি? ভাইরয়েডের সাথে ভাইরাসের পার্থক্য হচ্ছে, ভাইরাসে তো তাও একটা জেনেটিক মেটেরিয়ালের পাশে একটা প্রোটিনের কোড ছিল, এদের ওই কোডটাও নেই, এদের জাস্ট একটা ফ্রি আরএনএ, জাস্ট একটা ফ্রি আরএনএ, একটি মুক্ত আরএনএ। ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে প্রোটিন আবরণী থাকে, এক্ষেত্রে তা অনুপস্থিত। এদের প্রোটিন আবরণীটা নেই, প্রোটিন কোডটাও অব্দি এদের নেই, জাস্ট একটা ফ্রি আরএনএ পড়ে রয়েছে। এই কারণে এদেরকে ভাইরয়েড বলে। এদের আরএনএর আণবিক ওজন কম হয়। অবশ্যই কিছুই তো নেই, একটা জাস্ট আরএনএ, তার আর কি, তার আণবিক ওজন মলিকুলার ওয়েট তার কি হবে? বুঝতে পারছো তো? জাস্ট একটা ফ্রি আরএনএ, সেটা গিয়ে এরকম আলুতে গিয়ে রোগ তৈরি করে, এদেরকে ভাইরয়েড বলে। নেক্সট হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন থেকে মনে রাখবে প্রোটিন, পি থেকে পি, পি থেকে পি। হ্যাঁ, তো এরা কি করে? এরা নিউরোলজিক্যাল ডিজিজ তৈরি করে। অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন হয় এদের দ্বারা। এটা কি হয়? এই যে প্রিয়ন্সটা, দেখো ভাইরাসে কি থাকবে? ডিএনএ বা আরএনএ থাকবে, আর পাশে থাকবে প্রোটিন। ভাইরয়েডে কি থাকবে? প্রোটিন থাকবে না, কি থাকবে? শুধু আরএনএ। প্রিয়ন্সে কি থাকবে? কোনো ডিএনএ আরএনএ কিছু থাকে না, থাপ করে পড়ে থাকে একটা প্রোটিন, এবং দ্যাট টু প্রপারলি ফোল্ডেড নয়, অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, অস্বাভাবিকভাবে ভাঁজযুক্ত প্রোটিন, অ্যাবনর্মালি
ফোল্ডেড প্রোটিন বা অস্বাভাবিকভাবে ভাঁজযুক্ত প্রোটিন হচ্ছে এই প্রিয়ন্স। এরা কি হয়, দ্য এজেন্ট ওয়াজ সিমিলার ইন সাইজ টু ভাইরাসেস, এদের আকার ভাইরাসের আকারের মতনই হয়। These agents were called prions, এদেরকে prions বলে। The most notable diseases caused by prions are bovine spongiform encephalopathy BSE, commonly called mad cow disease in cattle, and its analogous variant Sear-Jacob disease CJD in human। তো প্রিয়ন্স ঘটিত উল্লেখযোগ্য রোগের মধ্যে রয়েছে বিএসই, এই রোগটিকে সচরাচর গবাদি পশুর ম্যাড কাউ ডিজিজ বলে, এবং এই রোগটি সমগোত্রীয় প্রকারভেদটি হলো মানব দেহে সিজেডি। দেখো, এই একটা অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, জাস্ট একটা মানে থ্যাপ করে ফেলা প্রোটিন, সে তার ক্ষমতা দেখো, সে আমাদের বডিতে নিউরোলজিক্যাল ডিজিজ ঘটায়, নার্ভের রোগ তৈরি করে দেয়। এরা গরু ফরুদেরও অ্যাটাক করে, গরুদের অ্যাটাক করলে গরু পাগলা হয়ে যায়। আমরা অনেক সময় দেখেছি গ্রামের মধ্যে গরু পাগলা হয়ে ছুটে বেড়াচ্ছে, ঢুসাচ্ছে লোককে, তাই না? ম্যাড কাউ ডিজিজ তাকে বলে। ম্যাড কাউ ডিজিজটা চলতি কথায় বলে, ভালো কথায় বলে হচ্ছে বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালোপ্যাথি। বোভাইন মানে গরু, গবাদি পশু, ওদের এই রোগটা হয়। এবং শুধু তাই না, এরা যে শুধু গরুকে অ্যাটাক করে খাদ্য দেয় তাই না, এরা মানুষকেও পাগল হতে সাহায্য করে। মানুষকে ওরা সিজেডি নামক রোগটা তৈরি করে, সিয়ার জ্যাকব ডিজিজ, তাতে মানুষেরও কিন্তু মাথা খারাপ হয়ে যায়। বোঝো, এই একটা অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, তার ক্ষমতা বোঝো। তাই এরা হচ্ছে প্রিয়ন্স। লাস্ট হচ্ছে এই চ্যাপ্টারের লাইকেন্স। তো লাইকেন্স আর symbiotic associations, that is mutually useful associations between algae and fungi। লাইকেন হলো শৈবাল এবং ছত্রাকের মিথজীবীয় সহাবস্থান, যেখানে শৈবাল ও ছত্রাক উভয়ই একে অপরের সহযোগিতায় উপকৃত হয়। ওকে, তো ছত্রাক, ফাঙ্গাস কিভাবে থাকে, এই হলো ফাঙ্গাস পার্ট, এর সাথে থাকবে অ্যালগি পার্ট, শৈবাল। শৈবাল আর ফাংশন, শৈবাল আর ছত্রাক মিলেমিশে রয়েছে, এইভাবে থাকলে একে বলে লাইকেন। এই যে অ্যালগি পার্টটা, তাকে বলে ফাইকোবায়ন্ট। অ্যালগি পার্টটা, লাইকেনের অ্যালগি পার্টটাকে বলে ফাইকোবায়ন্ট। আর যে ফাঙ্গাস পার্টটা, যে ফাঙ্গাস পার্টটা, তাকে বলে মাইকোবায়ন্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে the algal component is known as phycobiont and the fungal component is mycobiont, which are autotrophic and heterotrophic respectively। তো লাইকেনের শৈবাল অংশটিকে বলা হয় ফাইকোবায়ন এবং ছত্রাক অংশটিকে বলা হয় মাইকোবায়ন, যারা যথাক্রমে সবুজে এবং পরভোজী। অ্যালগি তো ফটোসিনথেসিস করতে পারে, সালোক সংশ্লেষ, তো অফকোর্স ওরা সবুজই হবে, ওরা অটোট্রফিক হবে। আর ফাঙ্গাস কি সালোক সংশ্লেষ করতে পারে? পারে না। ফাঙ্গাস কি করে? খাবারের উপর ডিপেন্ডেন্ট, অ্যালগির উপর। তো ফাঙ্গাস হচ্ছে কি হবে? হেটেরোট্রপিক বা পরভোজী। ওকে, অ্যালগি প্রিপেয়ার ফুড অ্যান্ড ফাঞ্জাই, algae prepare food for fungi and fungi provide shelter and absorb mineral nutrients and water for its partner। দুজনের ভালোবাসাটা দেখো কি সুন্দর ভালোবাসা। লাইকেনের শৈবাল অংশটি ছত্রাককে খাদ্যের যোগান দেয়। যেহেতু অ্যালগি নিজেই খাবার তৈরি করতে পারে, ও নিজেও খায় আর ওর বন্ধু ফাঙ্গাসকেও দেয়। আর এই ফাঙ্গাস কি করে? বিনিময়ে ছত্রাক শৈবালকে বাসস্থানের সুবিধা প্রদান করে এবং খাদ্য প্রস্তুতির জন্য খনিজ পরিপোষক এবং জলের যোগান দেয়। তো ফাঙ্গাস কি করে? ফাঙ্গাস এক তো অ্যালগিটাকে থাকতে দিল, দ্বিতীয়ত ফাঙ্গাসের এই যে লম্বা লম্বা, এগুলো কি বলতো, এগুলো হাইফি নাই, লম্বা লম্বা হাইফি, এগুলো দিয়ে মনের সুখেও জল অ্যাবজর্ব করতে পারে, খনিজ লবণ, মানে তোমার মিনারেলস, এ সমস্ত অ্যাবজর্ব করে, শোষণ করে, করে সেগুলোকে গিয়েও অ্যালগিকে প্রোভাইড করে। দুজন দুজনকে সাহায্য করছে, এও একে দিচ্ছে, ও একে দিচ্ছে, ভালো না? So close is their association that if one saw a lichen in nature, one would never imagine that they had two different organisms within them। তাদের পারস্পরিক সহাবস্থান এতটাই নিবিড় যে যদি প্রাকৃতিক পরিবেশে লাইকেন পর্যবেক্ষণ করা যায়, তবে কল্পনা করা কঠিন হয়ে পড়ে যে একটি লাইকেন দুইটি পৃথক জীবের সমন্বয়ে গঠিত। তুমি যদি নর্মালি দেখতে পাও না রাস্তাঘাটে কোথাও লাইকেন, তুমি বুঝতেই পারবে না যে ওটাতে অ্যালগি ফাঙ্গাস দুজনেই আছে, তোমার মনে হবে একজনই কেউ আছে। তোমাদের জন্য একটা ছবি আমি এনেছি, এটা এনসিইআরটির ছবি, অফকোর্স নয়। এই ছবিটায় তুমি দেখো, এই যে সাদা সাদা গুলো দেখছো, এইগুলো হচ্ছে লাইকেন।
এইখানে না এই সবুজ কিছু পার্ট থাকবে, এই সবুজ পার্টগুলো হচ্ছে অ্যালগি, আর এই সাদা পার্টগুলো হচ্ছে ফাঙ্গাস। তো একদম সাদা আর সবুজ মিলেমিশে থাকে, তোমার দেখে বোঝার ক্ষমতাই নেই যে ওরা আলাদা। লাইকেন্স আর ভেরি গুড পলিউশন ইন্ডিকেটার্স, দে ডু নট গ্রো ইন পলিউটেড এরিয়াস। এটা খুব ইম্পর্টেন্ট, বহুবার নিটে এই প্রশ্ন এসেছে যে লাইকেন অ্যাকচুয়ালি দূষিত অঞ্চলে জন্মাতে পারে না বা টিকে থাকতে পারে না, তাই লাইকেন খুবই ভালো দূষণ নির্দেশক হিসেবে কাজ করে। তুমি যদি তোমার বাড়ির আশেপাশে এরকম দেখে থাকো, কোথাও দেখো এরকম হয়ে আছে, তার মানে হচ্ছে তোমার বাড়ির আশেপাশে দূষণ নেই, পলিউশন নেই, কারণ এরা পলিউশনের জায়গায় জন্মাতে পারে না। আর যদি দেখো যে তুমি আশেপাশে দেখতে পাচ্ছ না এরকম, তার মানে ভাই তোমার বাড়ির আশেপাশে খুব দূষণ আছে, কারণ লাইকেন কিন্তু একটা দূষণের জায়গায় জন্মাতে পারে না। ওরা কিন্তু ইন্ডিকেটার, যে দূষণ আছে কি নেই সেটা বোঝার সূচক, ইন্ডিকেটার, নির্দেশক হিসেবে কাজ করে। বোঝাতে পারলাম? ওকে ওকে, শেষ, এই টপিক শেষ। এখানে অনেকগুলো জিনিস বলে দিলাম, অনেকগুলো জিনিস এক্সট্রা দিলাম, আশা করি তোমাদের উপকার হলো। তুমি যদি আমার পেড ব্যাচ এনরোল করতে চাও, করতে পারো। নেক্সট মিটের জন্য আমি আমার ব্যাচের ডিটেলস একবার তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে,
এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে। তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি,